আজ ক্রাইম পেট্রোল সতর্ক এই সিজনের ৬০০তম এপিসোড সম্পূর্ণ করতে চলেছে। আমরা আশা রাখছি আগামী দিনের সফরেও আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক এভাবেই অটুট থাকবে যেভাবে আজ পর্যন্ত আছে। আসুন দেখা যাক আজকের কেস। ১৯ বছরের অবিবাহিত মায়ের ৩ মাসের সন্তানকে তার থেকে কেড়ে নেওয়া হলো। কি উদ্দেশ্য ছিল এই অপহরণের আগে আপনারা দেখেছেন? আর কত দূর, কত সময় লাগবে? এই তো এসেই গেছি প্রায়। হ্যাঁ ভাই, কত দূর এলি তুই? স্টেশনের সামনে বাস স্টপে? আচ্ছা ঠিক আছে, আমরা ওখানেই আসছি। এই টাকাটা নাও আর গিয়ে জল নিয়ে এসো। ততক্ষণ আমি বাচ্চাটাকে ধরছি, তুইও যা এর সাথে। দাদা একটা জলের বোতল দেবেন? আমি জল নিলাম, দেখলাম ওখানে ওর ভাই ছিল না, তাই আমার বাচ্চাকে তুলে নিয়ে গেছে, আমার রাহেমাতকে তুলে নিয়ে গেছে। আগে বলো ওরা কারা ছিল? তুমি কেন স্টেশনে ওদের সাথে গেছিলে? আজ আমি ওকে প্রথমবার দেখি। ও আমার বাড়ি এসেছিল দুপুরবেলা আমার সঙ্গে দেখা করতে। ঠাকুমা, আমি জুবেদার নিকার কথা বলতে এসেছি আমার ভাইয়ের সাথে। আমার ভাই খুব খুশি হবে ওকে দেখে। আর এমনিতেও ও বলছিল যে ও দুজনের সাথেই দেখা করতে চায়। তুমি এমনি ওই মহিলার সাথে চলে গেলে? তুমি ওই মহিলার নাম পর্যন্ত জিজ্ঞেস করনি? না সাহেব, জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু রেহমাতের বাবাকে কেউ জানে না, অবৈধ মেয়েও। অবৈধ বাচ্চার হাত থেকে পার পাওয়ার জন্য সবাই যা খুশি করতে পারে। বরিভালি সিসিটিভির ক্যামেরা থেকে স্টেশনের এই ফুটেজটা আমরা পেয়েছি। ও বাচ্চাকে নিয়ে বোরখা পরা মহিলার সাথে স্টেশনে গেছিল। এর মানে জুবেদা যেটা বলেছিল সেটা ঠিকই বলেছে। আমার রাহেমাতকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। যদি আমাদের জুবেদার এই ছোট বাচ্চাটাকে খুঁজতে হয় তাহলে সবার আগে এই লোকটাকে খুঁজতে হবে। একে পেলে, এর মুখ খুললে তবে এই কেসটা জানা যাবে। আর খোঁজ নাও জুবেদার বাচ্চার বাবাকে। এক গরিব মায়ের সন্তান যাকে তার বাবা নেয়নি, তাকে নেওয়ার জন্য এত বড় প্ল্যানিং করা হয়েছে। এর পেছনে অনেক বড় কারণ হবে। শুধু এই লোকটাকে আমার চাই। 14 তারিখ বুড়িবালি স্টেশন থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে গেছিল। ওর সাথে বোরখা পরা একটা মহিলাও ছিল। যে ট্যাক্সিতে করে ওরা এসেছিল, ওই ড্রাইভারও যুক্ত থাকতে পারে এই কাজে। স্যার, আমাকে একটু সময় দিন না, আমি ফটোটা ছেলেদের দেখাচ্ছি। চুল একটু বড় ছিল, খুব বেশি না। আর চোখ না সাহেব, আমার কিচ্ছু মনে পড়ছে না, সত্যি বলছি। দেখুন, আপনার যতটা মনে রয়েছে আপনি বলুন, আমি চেষ্টা করছি ছবি আঁকার। সাহেব, একটু দাড়িও ছিল, মুখটা, চোখ, আর না সাহেব, কিছু মনে করতে পারছি না সাহেব। ও সামনে বসেছিল, ট্যাক্সি চালাচ্ছিল, আমি ঠিক করে দেখিনি, আমার মনে পড়ছে না কিছু। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। জুবেদা, একটা কথা বলো, ওই যে মহিলা ছিল, ও কি তোমাকে বলেছিল যে ও তোমার বস্তির আশেপাশের কোনো বস্তিতে থাকে? হ্যাঁ সাহেব, আমি এই পাশের বস্তিতেই থাকি, আমি এখানে বসতে পারি? যে বস্তিতে তুমি থাকো, ডাগরবাড়ি, তার আশেপাশে আরো 4টে বস্তি আছে। কোনো নাম বলেছিল? না সাহেব, নাম বলেনি কিছু। স্যার, ডাগারবাড়ির পাশের বস্তিগুলোতে প্রচুর মুসলিম পরিবার থাকে। আর এদের মধ্যে কিছু লেডিস আছে যারা বোরখা পরে। এবার সবার প্যারেড তো করাতে পারবো না, ধরুন প্যারেড করেও দিলাম, তাতে আর লাভ কি স্যার? ওই মেয়েটা তো কারো মুখ দেখেও নি। সোজা বল না, তুই নিজে পারবি না, তোর দ্বারা সম্ভব না। আপনি এরকম বলছেন কেন স্যার? আমার তো মনে হয় ওই মহিলা নিজের মুখ লুকানোর জন্য বোরখাটা পরেছিল, বা হতে পারে ওই মহিলা বোরখা পরেই না। তুই নিজের কাজ শুরু করে দে। আর এমনিতেও 3 মাসের একটা বাচ্চাকে লুকোনো সহজ কাজ নয়। আশেপাশের লোকরা নিশ্চয়ই জানতে পারবে, আর তুই ট্রাই করলে তুইও জানতে পারবি। ঠিক আছে স্যার। তোমার ঠাকুমা ওর কথা খুব সহজেই মেনে নিয়েছিল। একটু মনে করে বলো, তোমার ঠাকুমা ওর সাথে যাওয়ার জন্য তোমাকে জোর করেছিল? না সাহেব, দিদা তো আমার ভালো চায়, তাই জন্য আমার যেতে বলেছিল। ও আমার মতন ওর কথা বিশ্বাস করে ফেলেছিল। সাহেব, আমি কি বলবো, ঠকা তো আমার ভাগ্যেই লেখা আছে সাহেব। তোমার বাচ্চার বাবাকে? ওর বাবার নাম কি? একটা ঠকবাজ, যে শুধু আমাকে ব্যবহার করেছিল। তোমার বস্তিতেই থাকে? এনে তোর আজকের মালের দাম।
এটা একটা তো একটু বেশি দিয়েছো। তোকে আমি ভালো দাম দিচ্ছি। আদিল আমাকে খুব ভালোবাসতো, সবসময় আমার প্রশংসা করতো, আমারও শুনতে ভালো লাগতো, আর আমি ওর মন ভোলানো কথা বিশ্বাস করেছিলাম। আচ্ছা বল, কি পছন্দ তোর? এটা? হ্যাঁ, কত সুন্দর লাগছে তোকে। এইসব তুমি কেন করছো আদিল? আরে পরে দেখ। আয়, আরে ভয় পাচ্ছিস কেন? আয়। না আদিল, এইসব এখন না, নিকার পরে। কেন বিশ্বাস করিস না আমাকে? বিশ্বাস করি, কিন্তু যদি বিশ্বাস করিস তাহলে না করছিস কেন? জুবেদা, যদি ছেলে মেয়ের মধ্যে বিশ্বাসের বন্ধনটা ভালো হয় তখনই তো সম্পর্কটা আরো ভালো হবে। তারপরে আমরা ওর বাড়িতে দেখা করতাম। ও নিজের বোন শাবানাকে কোনো কাজে বাইরে পাঠিয়ে দিত আর আমাকে ডেকে নিত। আমার কখনো এরকম মনে হয়নি যে ও আমায় ঠকাবে। জুবেদা, শরীর ভালো আছে তো? জানি না দিদা, 2-3 দিন ধরে বমি হচ্ছে। দিদার সন্দেহ হয়, তাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কার বাচ্চা এটা? আদিলের। দিদা, আমরা একে অপরকে খুব ভালোবাসি। এটা তুই কি করলি জুবেদা? কেন করলি? নিকার আগে যদি আদিল বদলে যায় তাহলে তুই আর তোর বাচ্চার কি হবে? আদিল আমায় খুব ভালোবাসে, ও এরকম করবে না। যদি সত্যি তোকে ভালোবাসতো তবে তোকে নিকার পরে এসব কথা ভাবতো। দিদা, তুমি ভয় পেও না, আদিল নিশ্চয়ই আমাকে নিকা করবে। আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। ও পাল্টি খেলো সাহেব, বলল কিভাবে বিশ্বাস করব, যে কোনো কারোর বাচ্চা হতে পারে। তারপর কি করলে? আমি গেছিলাম দিদার সাথে থানায়, আর ওর নামে অভিযোগও লিখাই। সাহেব, এটা আমার আর আদিলেরই বাচ্চা। ও বলেছিল আমায় নিকা করবে, কিন্তু এখন অন্য কথা বলছে। আমার নাতনি এখন 18 বছরের, এখনো নিজেই বাচ্চা। এখন আদিল যদি ওকে নিকা না করে তাহলে মুখ দেখানোর কোনো জায়গাই থাকবে না। থাকবে না মানে এটা কি বলতে চাইছেন স্যার? এটা কি আমার দায়িত্ব নাকি? আরো কতজনের সঙ্গে সয় আমি জানি নাকি? স্যার, ও যা খুশি বলবে আমি মেনে নেব। ওটা আমার বাচ্চা নয় স্যার। দেখো, ওই আদিল মানতে চাইছে না, বলছে বাচ্চাটা ওর নয়। আপনাদের অভিযোগ অনুযায়ী আমরা রিপোর্ট লিখেছি, তারপরে আমরা কি করতে পারি? ওই ছেলেটা একে বিয়ে করবে না, ও তো মানছেই না যে বাচ্চাটা ওর। ও তো এটাও বলছে কতজনের সঙ্গে শুয়ে বেড়ায়। আপনাদের দুজনকে পরামর্শ দিচ্ছি, বাচ্চাটা নষ্ট করে দাও, মামলাটাকে এখানেই শেষ করো। আমি এই বাচ্চাটা নষ্ট করব না। দিদা, আমার মন সায় দিচ্ছে না। ভুল যখন আমি করেছি তো আমিই ভোগ করব। বাচ্চা মানুষ করার মানে তুই জানিস? যখন লোকে ওর বাবার নাম জিজ্ঞাসা করবে কি উত্তর দিবি? কেউ তোর কথা মানবে যে আদিল ওর বাবা? আমি আমার বাচ্চাকে নষ্ট করিনি, ওকে জন্ম দিয়েছি। যেভাবেই হোক, যেমন করেই হোক, ওকে মানুষ করছিলাম। আমার রেহমান আমার কাছে সবচেয়ে দামি। আমার মেয়ে।
জুবেদা এমনটা করবে না, কারণ ও সমাজ ওর ঠাকুমার বিরুদ্ধে গিয়ে এই বাচ্চাটা জন্ম দিয়েছে। তাহলে ওর বাচ্চাকে কেন ও দূর করতে চাইবে? স্যার, যারা জুবেদার থেকে রহমতকে নিয়ে পালিয়েছে তারা জুবেদাকে খুব ভালো করেই চেনে, আর বিশেষ করে ওর মেয়ের ব্যাপারে। স্যার, ওটা ওই বস্তির লোকও হতে পারে। ওই বোরখা পড়া মহিলাকে চেনা মুশকিল, কিন্তু ওই ছেলেটা যদি ও জুবেদার বস্তির ছেলে হতো তাহলে জুবেদা ওকে চিনতই। এরা যেই হোক না কেন আমাদেরকে এদের খুঁজতেই হবে, বাচ্চাটাকে ওর মায়ের কোলে তুলে দিতেই হবে। দরকার হলে আমরা মাটি খুঁড়ে আকাশ ভেদ করে খুঁজবো। স্যার আমি কি করে জানবো যে এই বাচ্চাটা কোথায় আছে? আপাতত বল, তুই কোথায় আছিস এখন? তোর দোকান আর বাড়িতে দেখলাম তালা দেওয়া। আমি আমার গ্রামে আছি স্যার। তোর গ্রাম কোথায়? ঔরঙ্গাবাদের পাশেই স্যার। কিন্তু আমি আপনাকে সত্যি বলছি, আমি এই বাচ্চাটার ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি। যখনই আমি জানতে পেরেছি জুবেদার বাচ্চা নিখোঁজ হয়েছে, আমি জানতাম আঙুল আমার দিকে উঠবে। সেই ভয়ে আমি গ্রামে চলে এসেছি স্যার। একবার ভেবে দেখুন, যদি আমি কিছু করতাম তাহলে আমার ফোনটা কেন চালু রাখতাম? তুই হেভি চালাক মাল। ফোন চালু রেখেছিস নিজের, কিন্তু বাড়ি দোকান বন্ধ করে পালিয়েছিস। স্যার আমি জানি যে আমি জুবেদার সঙ্গে মজা করেছি। কালকে তোকে আমি থানায় দেখতে চাই, নইলে তোর গ্রাম থেকে তোকে টানতে টানতে এখানে নিয়ে আসবার খুব পিটবো। তুই তো বাচ্চাটাকে চিনিস না, ওটা তো তোরই এলাকা। হ্যাঁ হ্যাঁ, আমার এলাকা। কেন উল্টোপাল্টা কথা বলছেন স্যার? শুধু এই এলাকাটা আমার নাকি? সবাই মিলে আমরা এখানেই থাকি। সবাই মিলে খুঁজে বের কর, খবর নে কে করেছে, কেন করেছে, কবে থেকে বাচ্চাটার উপর নজর দিচ্ছিল। একটু সময় দিন স্যার, 2-3টে লোকের সাথে কথা বলতে দিন। স্যার পুরো বস্তি খুঁজে ফেললাম, বাচ্চাটা চুরি করার পিছনে ভিলেন কে ছিল স্যার? কিছুই খুঁজে পেলাম না স্যার। হতে পারে বাচ্চা চুরি করার কোনো গ্যাং এর পেছনে জড়িত। 3 মাসের বাচ্চা রে ভাই। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন একটু চেপে দেখতে পারি স্যার। আমি আদিলের সব কল রেকর্ড চেক করেছি, খুব পিটিয়েওছি, কিন্তু বারবার একই কথা বলছে, এর সাথে ও কোনোভাবেই জড়িত নয়। ওই মহিলা জুবেদার ব্যাপারে সবকিছু জানতো। ও হয়তো এটাও জানতো যে জুবেদা একজন সিধা সাদা ভোলা ভালা মেয়ে। অলরেডি আদিলের জালে ও ফেসেছে, ওকে জালে ফাঁসানো খুব একটা মুশকিল হবে না। ভাবো তো কতটা সহজ ছিল ওর জন্য, নিজের মুখটা পর্যন্ত দেখাতে হয়নি ওকে। স্যার, জুবেদার দিদা আদিলের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতে পারে। এরকম সময় একটা অজানা মহিলার সঙ্গে জুবেদার দিদা পাঠালো কেন? ওই মহিলাকে জুবেদার দিদাই পাঠায়নি তো? আমার কাছে কোনো ফোন টোন নেই, তুমি এসব কথা আমাকে কেন জিজ্ঞাসা ওই করছো? বোরখা পরা মহিলা কি করে জানলো আপনার ঠিকানা? না দিদি, আমার দিদি এরকম কখনো করতে পারে না। ওনার ভরসায় তো আমি রহমতকে মানুষ করছিলাম। জুবেদা যখন জন্মেছিল তখন সবার আগে আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। যখন রহমত হলো তখনও সবার আগে আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। বস্তির সব লোক গালাগালি দিত, শুধু আমি ওর সঙ্গে ছিলাম। আর তোমরা আমাকে সন্দেহ করছো? তোমরা পাগল হয়ে যাওনি তো? হ্যাঁ বল। ঠিক বলতে পারবো না, কিন্তু একটু ফারদিনকে তুলুন স্যার। আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কিছু জানে। কে, কাবাডিওয়ালা? হ্যাঁ স্যার, আমার ঠিক মতন মনে পড়ছে না। ওই ঠাকুমার মেয়ে কিছু একটা বলতে ভুলে গেছে স্যার। কোন কথা? ওটা ওকে জিজ্ঞেস করুন না স্যার। ফারদিন কিছুদিন আগে ওর সাথে দেখা করেছিল স্যার। ফরদিনেরও আদিলের মতো ভাঙাচুরো জিনিস কেনার দোকান ছিল। যখন আদিল জুবেদা আর তার সন্তানকে নিজের করতে অস্বীকার করলো, তখন থেকে জুবেদা তার ভাঙাচুরো জিনিস ফরদিনের দোকানেই বিক্রি করতে শুরু করে। রহমতকে চুরি করার ষড়যন্ত্রে কি ফরদিনের কোনো হাত ছিল? হ্যাঁ সাহেব, পরদিন এসেছিল একদিন বাড়িতে, তাই না দিদা? জানি না কি করে মাথা থেকে বেরিয়ে গেছিল। ফারদিন কবে আর কেন এসেছিল এখানে? মোটামুটি 1 মাস আগে। আমার কিছু কথা বলার ছিল, আমি ভিতরে এসে বলি? এসো। সালাম আলাইকুম। আরে, তো বাচ্চাটা দেখছি খুব সুন্দর। বস্তির লোকেরা শুধু শুধু এই বাচ্চাটার ব্যাপারে, জুবেদার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে। আমার খুব খারাপ লাগে এই ব্যাপারটা দেখে। এখন তো অভ্যেস হয়ে গেছে ফরদিন ভাই। দেখেছো ঠাকুমা, জুবেদাও এটা মেনে নিয়েছে, তুমিও নিশ্চয়ই মেনে নিয়েছো। এবার কি বাচ্চাটাকেও এটা মেনে নিতে হবে? সারা জীবন কি ও এই কথাই শুনে আসবে? তুমি এটা কি বলতে চাইছো? জুবেদা লোক এই বাচ্চাটাকে বাজে কথা বলে, সেটা আমার একদম ভালো লাগে না। এসব উল্টো পাল্টা কথা ছাড়, পরিষ্কার করে বল কি মতলব নিয়ে এখানে এসেছিস? আমি তো শুধু এটাই বলতে চাইছি যে এই বাচ্চাটা ভালোভাবে বড় হতে পারে, ভালো জীবন পেতে পারে, যদি তোমরা চাও তো। আর তোমরা ভালো কিসের টাকা। টাকা? হ্যাঁ, কিসের টাকা? আমি শুধু এটা বলছিলাম। চোখ গেলে দেবো।
যদি দ্বিতীয়বার আমার মেয়েকে বেচার চিন্তা মাথাতেও আনিস তো দেখ আমি তোর ভালোর আমাদের ভালোর কথা তোকে চিন্তা করতে হবে না। ও আমার মেয়ে, আমি বুঝে নেব। রাখ তোর মেয়েকে তোর নিজের কাছে, আর বাজে কথা শোনার অভ্যাসটা চালিয়ে যা। একদিন ওকেও শুনতে হবে। বের করে দিয়েছিলাম আমি ওকে আমার বাড়ি থেকে। সাহেব, তাহলে কি ও চুরি করিয়েছে আমার মেয়েকে? বল স্যার, আমার কাছে ভাঙাচুরো বিক্রি করতে আসতো। আমার ওর উপর দয়া হয় তাই ওকে এই কথাটা বলেছিলাম। বেচার কথা বলেছিল মানে খরিদ্দার ছিল ওর হাতে, তুই কমিশন পেতিস। যখন জুবেদা তোর মুখের উপর না বলে দেয় তখন তুই ওর বাচ্চাকে চুরি করার প্ল্যান বানাস। স্যার আমি কিছু জানি না এই ব্যাপারে। স্যার আমার ওর উপর দয়া হয় তাই ওকে এই পরামর্শ দিয়েছিলাম। স্যার, আমি না তোকে বিশ্বাস করি না তোকে কোনো পরামর্শ দেব, শুধু একটাই কাজ করব, হাত পা ভেঙে দেবো তোর। এবার সোজা ভাষায় বলে দে ওই বোরখা পরা মহিলা কে ছিল, তার সাথে ছেলেটা কে ছিল, আর বাচ্চাটা এখন কোথায় আছে বল। স্যার স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিনীত, মারো একে, আর ততক্ষণ মারো যতক্ষণ না এ ভেঙে টুকরো হয়ে স্যার, যায়। আমার কথা শুনুন স্যার। স্যার স্যার স্যার, কিছু করিনি স্যার। হাত নিচে কর স্যার। এটা তো বুঝতে পারছি না ফারদিন এই কেসটাতে জড়িত আছে কি নেই, কিন্তু ছেলেটা তো ধোয়া তুলসী পাতা নয়, হিস্ট্রি শিটার আছে। হিস্ট্রি শিটার কি রেকর্ড আছে? আরে ডিটি মার্ক পুলিশ স্টেশন আছে না স্যার, ওর বিরুদ্ধে ওখানে একটা কেস আছে স্যার। রেপ কেসে ভেতরে ঢুকিয়েছিল মালটাকে, 7 মাস হলো বেলে বাইরে এসছে স্যার। ফরদিন জুবেদার তার ঠাকুমাকে বাচ্চাটাকে বিক্রি করার প্রস্তাব দেয়, আর তার ঠিক 1 মাস পরে বাচ্চাটা কিডন্যাপ হয়ে যায়। শিন্দে, এই ফরদিনকে বানাও, ততক্ষণ বানাও যতক্ষণ না ও সত্যিটা বলে। ফ্রেশ হয়েছিস? ব্রেক শেষ, এবার তোকে ব্রেক করতে হবে। স্যার বল স্যার। বলছি স্যার, সব বলছি স্যার। বল। স্যার এর পিছনে আমার হাত নেই স্যার। একবার জুবেদার সাথে আমার কথা হয়েছিল বাচ্চাটাকে বিক্রি করার ব্যাপারে, আর তা ওই জন্যে কারণ আমার কাছে একটা ফোন এসেছিল খরিদ্দারের? আমারও সেটাই মনে হয়েছিল স্যার। কারো জুবেদার বাচ্চাটা দরকার ছিল। কে ছিল সেটা? জানি না স্যার, কখনো দেখিও নি ওকে, শুধু আওয়াজ শুনেছিলাম ফোনে। হ্যালো। হ্যালো ফরদিন মিয়া, হ্যাঁ বলছি, কি বলছেন? একটা সাহায্যের দরকার ছিল। কিরকম সাহায্য? ভাই টাকা ফাকা চাইলে ভুলে যাও, আমার নিজের অবস্থাই খুব খারাপ। না, টাকা তো আমি আপনাকে দেবো, শুধু একটা সাহায্য করতে হবে আমাকে। একটা বাচ্চা চাই আমার। বাচ্চা? দাদা আপনাকে আমার নাম্বারটা কে দিয়েছে? আমি ভাঙাচোরা বেচি, অনাথ আশ্রম চালাই না। আপনার কাছে একটা মেয়ে আছে জিনিস বিক্রি করতে, আপনি জানেন যে ও 2 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে আমি কিনতে চাই। আচ্ছা দাদা আপনি কে বলুন তো, আর আপনাকে আমার নাম্বারটা দিল কে? ভাইজান আপনার এই কথার কোনো মূল্যই নেই, আমার ওই বাচ্চাটাকে চাই, আর এই বাচ্চাটার জন্য ভালো টাকা দেবো আপনাকে। যদি আপনি ওই মেয়েটাকে মানাতে পারেন তাহলে আপনিও অনেক টাকা পাবেন। কত টাকা পাবো? প্রথমে আপনি এই মেয়েটার সঙ্গে কথা বলুন, তারপর এই নাম্বারে আমাকে ফোন করুন। ও রাজি হয়ে গেলে যা বলবেন তাই পাবেন। স্যার আমি বুঝে গিয়েছিলাম ওই লোকটা জুবেদার ব্যাপারেই কথা বলছে। স্যার আমি জুবেদার সাথে একবার কথা বলেছিলাম, কিন্তু জুবেদা মানা করে দেয়। তারপর আমি আর ওই লোকটাকে ফোন করিনি স্যার। ওরও আর কোনোদিনও ফোন আসেনি? না স্যার, আসেনি। দেখ, তুই অর্ধেক গল্প বলছিস আমাকে, দেখে নিস আমিও তোকে আধমরা করেই ছাড়বো। স্যার আমি এইটুকুই জানি, আমি তো স্যার জুবেদার সাথে একবার কথা বলেছিলাম, ও মানা করে দেয়। আমার কাছে তো ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল। এবার স্যার এই কাজটা ওই লোকটা করিয়েছে নাকি অন্য কেউ সেটা আমি জানি না স্যার। কবে ফোন এসেছিল? নাম্বার দে। তারিখটা তো মনে নেই স্যার, কিন্তু ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ, না স্যার প্রথম সপ্তাহ 2য় সপ্তাহ মাঝে স্যার। ওটার জন্য তুই কমিশন পেতিস, নম্বর তো সেভ করেছিলিস, ওই নম্বরই তোকে এখন বাঁচাতে পারে। খুদা কসম স্যার, এক মুহূর্তের জন্য মনে লোভ এসেছিল, কিন্তু জুবেদা যখন রাজি হলো না তখন আমার কাছে ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যায়। আর তারপর স্যার এই নাম্বারটা দিয়ে আমি কি করতাম? স্যার ফরদিনের ফোনের কল লিস্টে ফেব্রুয়ারি মাসের কোনো ডিটেলস নেই, হয়তো ডিলিট হয়ে গেছে। সিন্ধে একটা কাজ করো, এর ফেব্রুয়ারি ফোন রেকর্ডস বের করো। যদি ও এই কেসে যুক্ত থাকে তাহলে কপালে দুঃখ আছে। চল বল, এর মধ্যে কোন নাম্বারটা? ভালো করে দেখ। স্যার মনে পড়ছে না। ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহে যে কটা নাম্বার থেকে ওর ফোনে ফোন এসেছে সবার সাথে কথা বলাও। চল নাম্বার ডায়াল কর। স্পিকার অন কর।
হ্যালো হ্যাঁ ফারদিন বাবা বল। হ্যালো, কথা শুনতে পাচ্ছি না স্যার। ইনি তো আমার খালা। পরেরটা কর। হ্যালো ফারদিন কেমন আছিস? আজকে নিজেই ফোন করলি? রাশিদ, কেমন আছিস? আমি তোকে একটু পরে ফোন করছি। স্যার, আমার বন্ধু রাশিদ আমার কাছ থেকে ভাঙাচুরো নেয়। তোর খালা, তোর বন্ধু, কারণ নাম্বার সেভ নেই তোর? স্যার, ইনি আমার দুঃসম্পর্কের খালা। একবার টাকা চাওয়ার জন্য ফোন করেছিলাম। আর স্যার, এটা তো আমার বন্ধু, প্রত্যেক মাসেই স্যার নাম্বার চেঞ্জ করে। আর কতগুলো নাম্বার সেভ করবো বলুন? এই, সময় নষ্ট না করে এই লোকটাকে খোঁজ। ফারদিন ফেব্রুয়ারি মাসে যে যে ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেছিল সেই সব ব্যক্তির সঙ্গে তাকে কথা বলতে বলা হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই নাম্বারটা পাওয়া যায় যে ফারদিনের কাছে রহমতকে কেনার কথা বলেছিল। চল এই নাম্বারটা ডায়াল কর, 4445676445। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আমি ফারদিন কথা বলছি। হ্যাঁ বলো ফারদিন, কি ব্যাপার? কাজটা তো দাদা আপনি করিয়ে নিলেন, ওই বাচ্চাটা তুলে নিয়ে, তাও আমাকে না বলে। দাদা, আপনি তো বাচ্চাটা পেয়ে গেলেন, কিন্তু আমি তো আমার কমিশনটা পেলাম না। আমার কিসের কমিশন? কাজটা তুমি তো পারোনি। এটা কি বলছেন? এটা তো ভুল করছেন আপনি। আমি জুয়েদের সাথে কথা বলছিলাম, এটা তো সময় লাগে। আমি পুরো টাইম দিয়েছি এই কাজটার জন্য, আধা কমিশন তো আমার প্রাপ্য হয়। হ্যালো হ্যালো দাদা, কথা বলছেন না কেন? আপনি হয়তো জানেন না, এখানে বাচ্চার মাটা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে, আর পুলিশও খুব চাপ দিচ্ছে। এবার আপনি আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে কমিশন দেবেন, নাকি আমি মুখ খুলে পুলিশের কাছ থেকে কমিশন নিয়ে নেব? বলুন। ঠিক আছে, কালকে চলে আসিস টাকা নিতে। কোথায়? আপনি আমার দোকানে চলে আসুন। না, টাকা তোর দরকার, তুই চলে আসবি। কোথায়? কালকে 4 মাথার মনে চলে আসবি, দুপুর 1:30টায়। ওখানে ফোন করবো। ঠিক আছে দাদা। শিন্দে, এই নম্বরে পুরো ডিটেল বের করো, যত তাড়াতাড়ি পারো। স্যার, এই নাম্বারটা ইমরান আলী নামের কোনো লোকের। অ্যাড্রেসে আছে মঈনুদ্দিন চল, যোগেশবাড়ি। বাড়ির নাম্বার লেখা নেই। শিন্দে, আজই সার্চিং শুরু করে দাও। কাল 1:30টা অবধি টাইম আছে আমাদের হাতে। তার আগে যদি পেয়ে যাই তো ভালোই, না হলে কাল তো দেখাই হচ্ছে। বাট দিনের সাথে কথা হওয়ার পর থেকে ইমরানের ফোন সুইচ অফ বলছে স্যার। আমার মনে হয় না ওর কোনো প্ল্যান আছে এখানে আসবে বলে। এইটুকু চান্স তো আমাদের নিতেই হবে। তুমি সার্চিং শুরু করে দাও। হ্যাঁ শিন্দে। স্যার, এই পুরো বস্তি খোঁজ নিলাম, কিন্তু ইমরানের কোনো খবর পেলাম না আমি। ভুল অ্যাড্রেস দিয়েছে। ঠিক আছে, ওয়েট করি, হয়তো ও আসবে। ওকে স্যার। যদি লোকটাকে না পাই তো তোকেও কেউ পাবে না, বুঝেছিস? স্যার, এখনো ফোন বন্ধ করে বসে আছে। ইমরানও আসেনি এতক্ষণে। মনে হচ্ছে একে ধরতে অন্য পথ নিতে হবে। স্যার, ইমরান আলীর ফোন রেকর্ড আছে আমাদের কাছে, হতে পারে সেখান থেকে কোনো ক্লু পেয়ে গেলাম। গুড। শিন্দে, এক্ষুনি চেক করো। গত 2 মাসের মধ্যে ইমরান ফোনে সব থেকে বেশি যে লোকটার সাথে কথা বলেছে, সেও ইমরানের ব্যাপারে ততটাই বেশি জানে।
সুনিতা, হুম? রায়মানকে ফিরে পেয়ে যাব তো? মা, তুই দোয়া পড়ছিস তো? যদি আল্লাহ ফিরিয়ে দিতে চান তাহলে তোর মেয়েকে নিশ্চয়ই পাওয়া যাবে মা, নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যালো, আমি কি সেলিমের সঙ্গে কথা বলছি? আগে হ্যাঁ, আমি সেলিম বলছি। স্যার, আমি ভয়েস 9 টেলিকম থেকে বলছি। আমি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ফোন করেছি। কিসের জন্য? স্যার, গভর্নমেন্ট রুল এটা। প্রত্যেক বছর নিজের অ্যাড্রেসটা ভেরিফাই করা খুবই কম্পালসারি স্যার, নইলে টেলিফোন ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যালো স্যার, সেলিমের ফোন এখন অন আছে। আশা করছি যে 13/34 উসমান বেগ চল ঠিকই অ্যাড্রেস। শিন্দে স্যার, তুমি আর সুনিতা আগে যাও, ভেরিফাই করো, আমরা একটু দূরে আছি। আগে বলুন। এটা কি সেলিম খানের বাড়ি? হ্যাঁ, কিন্তু উনি তখন বাড়িতে নেই। ওনাকে কোথায় পাবো? উনি তো ভেভান্ডি গেছেন, সন্ধেবেলা চলে আসবেন। কি হয়েছে আমাকে বলুন, আমি ওনার বিবি। আগে আপনার নামটা কি ম্যাডাম? আগে ফাতিমা। কি দরকার আপনার? আসলে আমরা ভয়েস 9 টেলিকম থেকে এসেছি, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করব। সুনিতা? হ্যাঁ, এটা কি আপনার নাম্বার? 444980 এটা আপনার হাজবেন্ড সালিমের নাম্বার? না তো, এটা আমার ভাইয়ের নাম্বার, কবিরের। কবির? কিন্তু রেকর্ড অনুযায়ী এই নাম্বারটা তো সেলিম খানের নামে আছে। আসলে কবিরের নিজের বাড়ি নেই, ও ভাড়াতে থাকে, তাই আমার শহরের নাম আর ঠিকানা দিয়ে এই নাম্বারটা নিয়েছে। আগে আপনি ওনার অ্যাড্রেসটা আমায় বলে দিন, আমরা ওই অ্যাড্রেসটা ভেরিফাই করে এই নাম্বারটা ওনার নামে অ্যালট করে দেব। আগে হ্যাঁ, ও কাছেই থাকে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। সায়রা, তুই 2 মিনিট বস, আমি আসছি, দাঁড়া। কবির, কবির। কি হয়েছে আপা? এরা ফোন কোম্পানি থেকে এসছে তোমার ঠিকানা পরীক্ষা করার জন্য, ওদের সঙ্গে কথা বলো। আপনি কালকেও ফোন করেছিলেন না? আর তুই ফোন ডিসকানেক্ট করে দিয়েছিলিস। আপনারা তাহলে কি? এক্ষুনি জানতে পারবি, কাল আমাদের ফোন ডিসকানেক্ট করেছিলিস আর আজকে তোর শরীরের পার্ট ডিসকানেক্ট করে ছাড়ুন দেব। আমার ভাইকে, কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন? তুমিও আমাদের সাথে যাবে, অনেক কিছু ভেরিফাই করতে হবে এখনো। নিয়ে চলো থানায়। শেষ পর্যন্ত পুলিশ সেই লোকটার কাছে পৌঁছে গেল যে সেই বোরখা পরা মহিলার সঙ্গে ছিল, আর যাকে রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছিল। কি ছিল এই চক্রান্ত তা একটু পরেই প্রকাশ পেতে চলেছিল, কিন্তু এই সূত্র কি পুলিশকে রহমত পর্যন্ত পৌঁছে দিতে পারবে? দাদা, যোগেশমণি উসমান বেগ বস্তি। স্যার, বলবি না, বলবি না। অনেক দিন ধরে তোকে খুঁজছি, এবার যদি তুই একবারের জন্য বলিস যে তুই জানিস না ওই বোরখা পরা মহিলা কে ছিল আর বাচ্চাটা এখন কোথায় আছে, তাহলে বিনা সাবানে সাফ করবো তোকে, কোচলে কোচলে, আছড়ে আছড়ে, এতটাই যে 1 মাস লাগবে তোর শুকোতে। বল, কিসের বাচ্চা? আমি কিচ্ছু জানি না। আমি কেন কারোর বাচ্চা চুরি করবো যখন আমার নিজেরই 3টে বাচ্চা আছে? আর আমার ভাই বা কেন এরকম করবে? আমি কি আপনার মুখটা দেখতে পারি? তোমার ভাইয়ের সাথে একটা বোরখা পরা মহিলাও ছিল, তুমি না সেটা? কতদিন হলো ভাই বোন এই ধান্দা করছো? স্যার, আমার এরকম কোনো ধান্দা নেই স্যার। আমি ইমরানকে সাহায্য করছিলাম স্যার। ইমরান কে?
প্রণাম বল। স্যার ইমরান আলী। স্যার এই ইমরান আলী সেই লোকটাই যে ফারদিনকে ফোন করেছিল বলে মনে হচ্ছে, যে 4 মাথার মোড়ে টাকা দেবে বলেছিল কিন্তু দেয়নি। বাচ্চা ইমরানের কাছে আছে? হ্যাঁ স্যার, ওর কাছেই হবে। কি করে ইমরান? ট্যাক্সি চালায়। কোথায় থাকে? ও তো নিজের বাড়িতেই হবে, উসমান বেগ বস্তিতে। আমি 20 দিন ধরে ওর খেয়াল রেখেছি। 10 দিন ধরে তো আমি ঘর থেকেই বেরোইনি। এখন তুমি এসে গেছো, রাখবে তো খেয়াল আমাদের মেয়ের? সে সত্যি খোদা আমাদের উপর দয়া করলেন। ওই বোরখা পরা মহিলা কে ছিল? তোর বোন ফাতেমা? না 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 স্যার, ফাতিমা আপা তো এই ব্যাপারে কিছুই জানে না। ওটা তো সালমা ছিল, ইমরানের বিবি। ব্যাস আর 2 মাস। কিন্তু ইমরান, 2 মাস পরে তো এই বাচ্চাটা 5 মাসের হয়ে যাবে। তারপর কি হবে? কে? দরজা খুলে জিজ্ঞেস করলে ভালো হবে, না হলে দরজা ভেঙে উত্তর দেব। তোর বিবি প্রেগনেন্ট, তাও বাচ্চা চুরি করেছিস তুই, নিজের বাড়িতে রেখেছিস। ব্যাপারটা কি? দেখ, শোনার জন্য আমার কান কিন্তু রেডি। এবার তুই এটা ডিসাইড কর যে তুই মার খাবার আগে বলবি না মার খেয়ে বলবি, বল। জুবেদা, 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 তোদের বাড়িতে পুলিশ আসছে, রেহমাতকে নিয়ে এসছে। জুবেদা, তোর দুয়া আল্লাহ শুনেছে। আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে। সাহেব, আমার বউ প্রেগনেন্ট নয়। কি? হ্যাঁ, এটা একটা নাটক যেটা আমরা কয়েক মাস ধরে করছি।
7 বছর আমাদের নিকা হয়েছে, কিন্তু বাচ্চা হয়নি এখনো। বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন, পাড়ার লোকেরা এইসব নিয়ে অনেক কিছু বলতো বাচ্চা না হওয়ার জন্য। সাহেব সহ্য হয়নি, তাই আমরা এই কাজ করতে বাধ্য হই। বাচ্চা চুরি করতে? না, বাচ্চা দত্তক নিতে চেয়েছিলাম আমরা। সবাইকে দেখাতে চেয়েছিলাম যে আমি 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 সত্যি মা হতে চলেছি। 9 মাস বাদে বাচ্চা দত্তক নিয়ে আমরা গ্রামে চলে যেতাম সাহেব, যাতে 8 কোটির কলঙ্ক মুছে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। এখানে কোনো সংস্থা বাচ্চা দিতে রাজি হয়নি, কারণ আমাদের কোনো ঠিকানা ছিল না। ভাড়ায় থাকতাম সাহেব। ফরিদিনকে তুই ফোন করেছিলি? হ্যাঁ। ফরিদিনও জড়িত এই প্ল্যানে? না। তুই জুবেদার বাচ্চার ব্যাপারে কোথা থেকে শুনেছিলি? আমি ওই দিন মালাডিস্টের একটা মসজিদে দোয়া করতে গেছিলাম যে আমাদেরও যেন একটা বাচ্চা হয়। এই রাজু, চল দে। এই চিকনে, হায় হায় কি চিকনা রে তুই, চল বউনি করে দে। আরে ভগবান তোর সব দোয়া পূর্ণ করবে রে, আমি দোয়া করব তোর জন্যে, দে। একটা বাচ্চা চাই আমার, আল্লাহ পূরণ করবে। হায় হায়, বাচ্চা চাই তোর? হ্যাঁ রে, নিশ্চয়ই পূরণ করবে, আমি দোয়া করব তোর জন্যে, ব্যাস বউনি করে দে। হ্যাঁ, কি দোয়া করবি? এটাই দোয়া করব যে তোর বউয়ের জন্য বাচ্চা হয়, তোর ঘর যেন আলোয় ভরে যায়। হ্যাঁ। ডাক্তার তো না করে দিয়েছে, দোয়া করলে হবে? হবে না, না? কি করব আমি? শোন, তুই কিছু করতে পারবি? কেন টাইম নষ্ট করছিস? আরে দে না, আমি সব বাচ্চাদের আশীর্বাদ দিতে পারি, বাচ্চা তো আর জন্ম দিতে পারি না। তুই তো অনেক বাড়িতে যাস বাচ্চা দেখার জন্য, তুই আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দে না রে। দেখ, আমার শুধু একটা বাচ্চা চাই, আমি তোকে 20 না, পুরো 10,000 টাকা দেবো। 10,000? এই, তার মানে তুই বাচ্চা কিনতে চাস? হ্যাঁ, যদি কেউ বিক্রি করে আমি কিনতে রাজি আছি। তুই জানিস কাউকে? এ বাবা, আমার এই ব্যাপারে কিছু জানা নেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা বাচ্চাকে আমি জানি, একটা কাগজ কুড়ানি মেয়ে জন্ম দিয়েছে, ওর বাপকে সেই ব্যাপারে কেউ জানে না, বেওয়ারিশ, মেয়ের মুখও দেখতে দেয়নি। সাজা তারে গালিয়াকে মা চুনারা গাট মে, শুনলাম বাড়িতে বাচ্চা মেয়ে হয়েছে, চলো মুখ দেখতে দাও। বললাম না আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, যাও এখান থেকে। আরে এরকম করছো কেন? মুখ দেখতে তো আমাদের হবেই, আপনাকে দিতেই হবে। আরে আপনার বাচ্চাকে আমি দোয়া দেব। এই ঠাকুমা। মেয়েটাকে ওর বাচ্চাটাকে বিক্রি করবে? এই রাজু, এটা তো আমি জানি না, কিন্তু বস্তির লোকেরা ওকে আর ওর বাচ্চাকে খুব পিন মারছে, তাও জন্ম দিয়েছে ওকে, এখন সহ্য করুক। ওকে আর সহ্য করতে হবে না, আমি নিয়ে নেব। কোথায় সেই বাচ্চাটা? আমি একটা নম্বর দিচ্ছি তোকে, এক কাবাডিওয়ালা, ওর নাম ফারদিন, তুই ওর সাথে কথা বল। আমি ফরদিনের সঙ্গে কথা বলেছিলাম, যখন ও কিছু বললো না তখন আমি এটা ভেবেছিলাম যে ওই মেয়েটা হয়তো ওর বাচ্চাটাকে বিক্রি করতে চায় না। যেভাবেই হোক বাচ্চাটাকে আমি চাইছিলাম, সন্তান না হওয়ার জ্বালায় লোকের কথা শুনতে চাইছিলাম না, এই জন্য বাচ্চাটাকে চুরি করার প্ল্যান করি আর কবিরের সঙ্গে কথা বলি। ভাই কবির, একটা সাহায্য চাই। হ্যাঁ। সাহায্য করবি? সাহায্য? আরে তোর ট্যাক্সি তো নতুন রে, আবার কিসের সাহায্য চাই? একটা বাচ্চাকে তুলতে হবে, মানে একটা বাচ্চা তুলতে চাই, সঙ্গ দিবি? আরে কি বাজে বকছিস, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর ট্যাক্সির সাথে তোর মাথাটাও ধুয়ে দেবো? ভাই তুই বুঝবি না, বাড়ির লোকেরা আমার আর সালমার জীবন শেষ করে দিচ্ছে, আর আমরাও একটা বাচ্চার জন্য হাপিত্তেস করছি, সব রকম চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন শুধু এই একটাই উপায় রয়েছে, আর তোকে এতে সাহায্য করতেই হবে। কিন্তু তুই ঘাবড়াই যাস না, এই কাজের জন্য আমি তোকে টাকা দেবো। তোর নজরে কোনো বাচ্চা আছে? কবিরের সাথে তুই তোর বিবিকেও এই প্ল্যানে জড়িয়েছিস। ওই মহিলা তোর বিবি সালমাই ছিল না? না না সাহেব, সালমা এ ব্যাপারে কিছু জানতোই না, সত্যি ও তো একেবারে নিরাপরাধ, কিচ্ছু জানে না স্যার। তাহলে ওই বোরখা পড়া মহিলা কে ছিল? ফাতেমা,
কবিরের বোন? না না স্যার, ওর সঙ্গে রাস্তায় দেখা হয়। আমি এই কাজের জন্য ওকে শুধু 2000 টাকা দিয়েছিলাম। দেখ, তুই ওকে বাঁচানোর যতই চেষ্টা করিস না কেন, আমি ভালোভাবে জানি ওই মহিলা হয় তোর বিবি সালমা ছিল, না হলে কবিরের বোন ফাতেমা। সত্যি বল, সত্যি? না 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 স্যার, ওটা ইমরানের বিবি ছিল, সালমা। ইমরান মিথ্যে বলছে, 1 নম্বরের মিথ্যেবাদী স্যার। ও এখনো আমার কাজের টাকাই দেয়নি স্যার। ভাগের চিন্তা তুই করিস না, সেটা আমরা তোকে মিটিয়ে দেব, তাও সুদে আসলে। ইমরান আর কবিরের বিরুদ্ধে আইপিসি 363 ধারা অনুযায়ী অপহরণের জন্য আর 34 ধারা অনুযায়ী একই উদ্দেশ্যে অপরাধ করার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অপহরণে সালমার কি ভূমিকা ছিল তা এখনো স্পষ্ট নয়, তাই সালমাকে ছেড়ে দেওয়া হয়। বাইরের লোকে যে যা বলুক, যা ভাবুক, তুই আমার মেয়ে, তুই অবৈধ নোস, তুই তো রহমত, যেটা খুদা আমাকে করেছে। কঠোর জিজ্ঞাসাবাদের পর ইমরান স্বীকার করে নেয় যে সেই বোরখা পরা মহিলা আসলে তার স্ত্রী সালমাই ছিল, কিন্তু সালমা এখন ফেরার রয়েছে। পুলিশ সালমার মুম্বাইয়ের বাড়ি আর উত্তরপ্রদেশের বাদাইওতেও খোঁজ করেছে, কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। ইমরান, কবির আর ফরদিন জামিন পেয়ে গেছে। পুলিশ এই কেসে চার্জশিট ফাইল করার তোড়জোড় শুরু করেছে, যার পর কোর্টে এই কেসের শুনানি শুরু হবে। রহমত তার মা জুবেইদা আর দিদার কাছে ফিরে এসেছে, আর এখন জুবেইদা তার মেয়েকে নিয়ে অনেক বেশি সচেতন আর অনেক বেশি সতর্ক থাকে। যতই অবিবাহিত হোক, জুবেইদা আসলে একজন মা, আর সে মনস্থির করে ফেলেছে যে সে একলাই তার মেয়েকে মানুষ করবে আর তাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করবে। চুরি করে অন্যের জিনিস কখনোই নিজের করা যায় না, কখনো না। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ক্রাইম পেট্রোল সতর্কে আপনাদের সঙ্গে দেখা হবে। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।